আজকে রুটিনে পড়া দেওয়া আছে যে আমরা আলোচনা শুরু করবো হচ্ছে বোটানিক 3 নম্বর চ্যাপ্টার। ফার্স্টে আমি একটু বলি নিই যে আমরা যেটা পড়ছি বা যেটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তো ইন্টারের জন্য এই চ্যাপ্টারটা একটু বেশি ডিপলি করতে হলেও মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু আবার একটু উল্টা। সাপোজ ধরো তোমার ইন্টারের ক্ষেত্রে অনেকে গাঠনিক স্ট্রাকচারগুলো তোমাকে আঁকতে হচ্ছে বা পড়তে হচ্ছে, যেহেতু আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে রিটেন নাই, সুতরাং এই দিক থেকে কিন্তু আমরা একটু ছাড় পেয়ে যাই। তো তারপরেও মোটামুটি যতটুকু বেসিক আমাদের থাকা লাগবে সেগুলো আমি একটু বলে দেবো, যাতে করে তোমাদের ইন্টারও একটু হেল্প হয়। আর পাশাপাশি কোনটা কী জন্য লাগবে, কোনটা ইন্টারের জন্য লাগবে, কোনটা বেশি মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এটাও আমি তোমাদেরকে বলে দিব। তোমরা এটা একটু খেয়াল করবা। যদি আমাকে বলো যে ভাই মেডিকেল অ্যাডমিশনের জন্য চ্যাপ্টারটা কেমন, সহজ না কঠিন, তাহলে অ্যান্সার হচ্ছে খুবই সহজ। কারণ বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো যদি তোমরা সলভ করো তাহলে দেখতে পাবা যে সাধারণত ক্লাসে মুখে মুখেই আমরা যেগুলো পড়ি, মুখে মুখে যেগুলো বলি, বিগত বছরগুলোতে দেখা গেল কি এই প্রশ্নগুলি সাধারণত চলে আসে। আর একটা যেটা ব্যাপার যে এত বড় একটা চ্যাপ্টার কিন্তু দেখা গেল প্রশ্ন আসে সর্বোচ্চ এখান থেকে একটা থেকে দুইটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলছি। তো সুতরাং প্রথমেই আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের অনেকের মাথায় এই চ্যাপ্টারটা নিয়ে একটা প্রেশার থাকে, এই চ্যাপ্টারটা হয়তো আমার জন্য অনেক লোডেড হয়ে গেল কিনা, অনেক কঠিন হয়ে গেল কিনা। তো তোমরা সর্বোপরি মনে রাখবা যে যতটুকু মুখে বলছি প্লাস তোমাদের বই আমি দাগাই দেবো, এইটুকুটাকে যদি একটু রেডি করতে পারো, এরপরে হয়তো আমাদের নিউ এডিশনের বই আসবে, তোমাদের অ্যাডমিশনের সময় হয়তো আর একটা বই আসবে, তো ওইটাতেও আসলেও সর্বোচ্চ চেঞ্জ আর কতটুকুই হবে, বললাম 5 থেকে 10% চেঞ্জ হয়ে গেল। তো মোটামুটি 90% পড়া কিন্তু একই থাকবে। আর একটা যেটা ব্যাপার যে অন্যান্য বই থেকে যে এক্সট্রা অ্যাডেড ইনফরমেশনগুলো, এগুলো আমি তোমাদেরকে এখন ইচ্ছা করে দিচ্ছি না। কারণ হচ্ছে যখন অ্যাডমিশনের সময় আসবে ওই সময়ে বিভিন্ন অন্যান্য রাইটারের যে বইগুলো আছে তাদের যে নিউ এডিশন, সেই এডিশন থেকে যেগুলো তোমাদের জন্য প্রয়োজন, যেগুলো এক্সট্রা অ্যাডেড ইনফরমেশন প্লাস নৈর্ব্যক্তিক তোমাদের জন্য লাগবে, সেগুলো আমি নিজ থেকেই তোমাদেরকে এটা প্রোভাইড করব। তো ঠিক আছে, আমরা আজকে পড়াটা স্টার্ট করি। আমাদের চ্যাপ্টারটা যেটা কোষ রসায়ন, এই কোষ রসায়ন চ্যাপ্টারটার ফার্স্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা কার্বোহাইড্রেট মানে যদি টাইম নিয়ে শেষ করতে পারি তাহলে তারপরে আমরা অ্যামাইনো অ্যাসিডটাও আজকে পড়ে ফেলবো, চেষ্টা করবো আর কি। তো অ্যাটলিস্ট কার্বোহাইড্রেটটা আজকে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? কার্বোহাইড্রেটটা আমরা পড়ে ফেলবো। বোর্ডে যা দেখতে পাচ্ছ এইটা এখন খেয়াল করার দরকার নাই। আমি যা কথা বলছি আজকে খুব বেশি বোর্ডে আমাদের লেখালেখি নাই, ঠিক আছে? তো যতটুকু যেভাবে আমি বলছি একটু খেয়াল করো, শুনলেই পড়াগুলা সহজ এবং অনেকেই তোমরা অনেক ভালো পারো। তবে যাদের ল্যাগিংস আছে তাদের ল্যাগিংসগুলো আশা করি দূর হয়ে যাবে। তাহলে আমি আবারও বলছি, চ্যাপ্টারটা ভালো করে পাঠতে হলে আমি মুখে যা বলছি সেগুলো খুব ভালো করে খেয়াল করো। আর তার পাশাপাশি আমি বই লাগিয়ে দেওয়ার সময় যেগুলো স্টার্ট দিব, তোমরা তো হয়তো খেয়াল করেছো, যেগুলো স্টার্ট দিব সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। আর যেগুলো স্টার্ট ছাড়া যেগুলো লাইন দাগানো থাকবে সেগুলো তার চাইতে তুলনামূলক কম ইম্পর্টেন্ট হবে। আর এছাড়া যেগুলো দাগানোর বাইরের লাইনগুলো সেগুলো তোমাদের না বললেও চলবে। আচ্ছা, তাহলে ফার্স্টে যখন আমরা বলছি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট বা শর্করা সম্বন্ধে আমরা জানি যে শর্করা বা কার্বোহাইড্রেট হচ্ছে তিনটা আগে থেকে যে নিয়মগুলো আমরা শিখেছি, আমি এইখানে লিখছি এটার নিচে, যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? কার্বন পরমাণু, হাইড্রোজেন পরমাণু আর অক্সিজেন পরমাণু সমন্বয়ে গঠিত হাইড্রোকার্বন, যার অনুপাত হচ্ছে 1:2:1, অর্থাৎ কার্বনের, হাইড্রোজেনের এবং অক্সিজেনের যদি আমরা অনুপাত নিই তাহলে অনুপাতটা কি পাবো? 1:2:1। এখন তোমার এই জিনিসটা দেখে মনে হতে পারে যে কার্বন তাহলে যদি আমি একটা নিই তাহলে হাইড্রোজেন নিতে হবে 2টা, অক্সিজেন নিতে হবে কি 1টা, তাহলে আমাদের মানে কার্বোহাইড্রেট হয়ে গেল। ব্যাপারটা তা না। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে কার্বনের পরমাণু সংখ্যা, এটার একটা লিমিটেশন আছে। সেটা কত? সেই কার্বন পরমাণু হবে 3 থেকে 10 অবধি। এই কথাটা মনে রাখতে হবে।
যে তার মানে 3-এর নিচে হলে সেটা কিন্তু কার্বোহাইড্রেট হবে না। তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যেখানে কার্বন পরমাণুর সংখ্যা কখনোই 3-এর চেয়ে কম হবে না, ন্যূনতম 3 হতে হবে এবং ঊর্ধ্বতম কত 10 পর্যন্ত হবে। এই হলো একটা সংজ্ঞা। এখন আধুনিক যে মত আর কি, সেটা অনুযায়ী আমাদের বইয়ে যেগুলো লেখা থাকে যে কার্বোহাইড্রেটগুলো হচ্ছে অ্যালডোজ এবং কিটোজ মূলক যুক্ত যৌগ, অর্থাৎ যৌগটা হয় অ্যালডিহাইড যৌগ হবে না হলে কিটোন যৌগ হবে। তো অ্যালডিহাইড বলতে আমরা জানি যে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি CHO। তাহলে এই ফাংশনাল ইউনিট বা কার্যকরী মূলক বিশিষ্ট যৌগগুলোকে বলা হয় অ্যালডিহাইড। আর CO তোমরা পড়েছো কেমিস্ট্রিতে, এটা হচ্ছে কি কিটোন। তাহলে এই অ্যালডিহাইড মূলক আর কিটোন মূলক যুক্ত যৌগ অতিরিক্ত এর সাথে একটা মূলক যুক্ত থাকতে হয়, সেটা হচ্ছে কি OH। এই কথাটা মনে রাখতে হবে, অর্থাৎ হাইড্রক্সিল মূলক। তাহলে সংজ্ঞাটাকে সাজাই আমি যে অ্যালডিহাইড বা CHO মূলকযুক্ত যৌগের সাথে যদি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে তবে সেটাকে কার্বোহাইড্রেট বলে, অথবা কিটোজ মূলকযুক্ত যৌগের সাথে যদি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে তবে সেটাকে কার্বোহাইড্রেট বলে। তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে বোথ অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। কার্বোহাইড্রেটগুলো অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। তাহলে এখানে স্পেশালিটি কি, এর সাথে হাইড্রক্সিল আয়ন যুক্ত থাকতে হবে। হাইড্রক্সিল আয়ন বলছি, হাইড্রক্সিল মূলক যুক্ত থাকতে হবে, ঠিক আছে। তাহলে সেটা অ্যালডোজ সুগার হোক, যদি অ্যালডিহাইড মূলক থাকে তাহলে সেটা অ্যালডোজ সুগার, যদি কিটোন মূলক থাকে তাহলে সেটা কিটোজ সুগার। তো অ্যালডোজ সুগার হোক আর কিটোজ সুগার হোক, তার সাথে অতিরিক্ত এই হাইড্রক্সিল মূলক যুক্ত থাকতে হবে। এটা হচ্ছে আধুনিক ধারণা। তাহলে আধুনিক ধারণা অনুযায়ী কার্বোহাইড্রেট হলো তারা যাদের অ্যালডোজ বা কিটোজ যৌগের সাথে বা অ্যালডিহাইড বা কিটোন মূলক যুক্ত যৌগের সাথে হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে। এই তো, তাহলে এইটা গেল অ্যাকচুয়ালি কি আমাদের কার্বোহাইড্রেটের পরিচয়, ঠিক আছে। শুরুতে একটা কথা বলেছি, সেটা আরেকবার একটু মনে করাই দিই। সেটা হচ্ছে যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যাদের অনুপাত হচ্ছে 1:2:1। বাট কার্বনের সংখ্যা এখানে কত হতে হবে, শর্ত হচ্ছে 3 থেকে 10। 3 থেকে 10। এখন আমাদের নেক্সট যেটা গেল সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ আছে, সরাসরি কার্বোহাইড্রেটের কাজ আছে। তারপরে হচ্ছে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন আছে। তো ক্লাসিফিকেশন বিভিন্ন রকমের করা আছে, যে স্বাদের উপর ভিত্তি করে করা আছে, বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে করা আছে, গঠন অনুযায়ী করা আছে, ঠিক আছে। এই যে বিভিন্ন ক্লাসিফিকেশন, তো ফার্স্টে যেটা স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন বা গঠন অনুযায়ী যেটা ক্লাসিফিকেশন, সেটা আমরা ভালো করে শিখব এবং এটা যদি আমরা পারি তাহলে বাকিগুলো আমরা সাজাই ফেলতে পারবো। তো এই জন্য আজকে আমরা মূলত গুরুত্ব দিয়ে যে পড়াটা করবো সেটা হচ্ছে তার গঠনমূলক যে ক্লাসিফিকেশন কার্বোহাইড্রেট। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব? আমি যদি বলি যে কার্বোহাইড্রেটের গঠনমূলক ক্লাসিফিকেশন বলো, তাহলে এখান থেকে আমরা কি করব? প্রত্যেকটা ক্লাসিফিকেশনের নাম এবং তার উদাহরণ। তাহলে মাথায় আগে মনে রাখবা যে এখানে স্টার করা, যেটা আমার নৈর্ব্যক্তিক বা অ্যাডমিশনের জন্য লাগবে, সেটা হচ্ছে প্রত্যেকটা কার্বোহাইড্রেটের নাম এবং তার উদাহরণ। যেমন আমি বলি, পড়ানোর আগে আমি কয়েকটা কোশ্চিন বলি, তাহলে আমাদের জন্য পড়াটা ধরতে সহজ হবে। যে ফার্স্ট অফ, যেমন ধরো সাপোজ বললো যে নিচের কোনটি পেন্টোজ সুগার, নিচের কোনটি ডাইস্যাকারাইড, নিচের কোনটি পলিস্যাকারাইড, ঠিক আছে। তারপরে ধরো সাপোজ দেয়া থাকলো, সরাসরি বললো যে সেলুলোজ কি ধরনের স্যাকারাইড। তার মানে কি এখানে আমাকে জানতে হচ্ছে যে শর্করাগুলা কোন ধরনের এবং তাদের উদাহরণটা কি, মানে তাদের আন্ডারে কোন কোন শর্করা পড়বে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। অতিরিক্ত এর ভেতরে কিছু জিনিস পড়তে হবে, সেই শর্করাগুলা আমি বলে দেবো যে অতিরিক্ত কাদের ভেতরে পড়তে হবে। আর বইয়ে তো দাগানো থাকবেই, ওই যখন আমি তোমাদেরকে দাগাই দেবো সেটা তো থাকবেই। বাট তার আগে আমি মুখে যে কথাগুলো বলছি সেগুলো একটু গুরুত্ব দিয়ে তোমরা সবাই শুনবা। তার কারণ হচ্ছে আল্লাহর রহমতে লাস্ট কয়েক বছরের যে প্রশ্নগুলো আসছে, যেগুলো আমি মুখে বলছি এর মধ্যে থেকেই মোটামুটি কভার করে গেছে, হয় ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। সুতরাং তোমাদের মেইন যে পড়াগুলো সেগুলো কিন্তু আমি বোঝানোর সময় বা পড়ানোর সময় বলে দেবো, বই দেখানোর বাইরে, ঠিক আছে। এটা একটু খেয়াল করো। আচ্ছা, এখন আমাদের
যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমি বললাম যে গঠনমূলক ক্লাসিফিকেশন অনুসারে কার্বোহাইড্রেটকে আমরা ভাগ করছি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। তোমরা এটা সবাই পড়েছো, মোনো, ডাই, অলিগো, পলি। তাহলে স্বাভাবিকভাবেই আমরা ফার্স্টে যেটা আলোচনায় আনবো সেটা হচ্ছে মনোস্যাকারাইড। আমি আবারও বলছি, তাহলে শর্করাকে আমরা ভাগ করছি কয় ভাগে? 4 ভাগে। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড। তাহলে ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে কি? মনোস্যাকারাইড। তাহলে নামটা শুনে বোঝা যাচ্ছে শুরুতে কথা আসছে কি? মোনো। মোনো মোনো মানে কিন্তু এক, এটা আমরা প্রত্যেকেই জানি। মোনোমার বলতে আমরা এক বুঝি, পলিমার বলতে আমরা কি বুঝি? বহু বুঝি, তাই না? তো মোনোমার পলিমার শুনে নাই এরকম কেউ তোমরা নাই, এটা আমি জানি। তো এই যে বলছি মোনোমার অর্থাৎ মনোস্যাকারাইড, মোনো অর্থ এক, স্যাকারাইড অর্থ কি? চিনি। তাহলে যদি কোনো শর্করাতে একটি মাত্র কার্বন চেন থাকে, একটি মাত্র কার্বন চেন থাকে, তবে সেটাকে আমরা বলবো মনোস্যাকারাইড। একটি মাত্র কার্বন চেন থাকবে, ঠিক আছে, কিন্তু সেই কার্বন চেনে কার্বন পরমাণু কয়টা থাকতে হবে? ন্যূনতম এই যে 3 থেকে 10টা। আমরা আগেই শিখেছি যে 3 থেকে 10টার মধ্যে কার্বন পরমাণু নিয়ে একটা শর্করা অণু তৈরি করতে হয় বা কার্বোহাইড্রেট তৈরি করতে হয়। তাহলে মনোস্যাকারাইডে আমি আবারও বলি, মনোস্যাকারাইড হচ্ছে সে সকল অণু যাদেরকে তুমি আদ্র বিশ্লেষণ করলে, আর কোনো স্যাকারাইড পাওয়া যাবে না। এই মনোস্যাকারাইড তৈরি করার জন্য একটি মাত্র কার্বন চেইন প্রয়োজন, একটি মাত্র কার্বন চেইন, যে কার্বন চেইনে কার্বন পরমাণু থাকে 3 থেকে 10টা। আমি কিন্তু ক্লিয়ারলি বলেছি একটি মাত্র কার্বন চেইন, যে কার্বন চেইনে কার্বন পরমাণু থাকবে 3 থেকে 10টা। এই তো। এখন ধরে নিলাম যে কার্বন চেইন অর্থাৎ মনোস্যাকারাইড আমরা পড়ছি, সেই মনোস্যাকারাইডে কার্বন পরমাণু থাকবে 3 থেকে 10টা। তো যদি 3টা থাকে, কার্বন পরমাণু যদি 3টা থাকে, তবে তাকে আমরা ডাকবো কি বলে? ট্রায়োজ। তাকে আমরা কি বলবো? ট্রায়োজ। যদি কার্বন পরমাণু সংখ্যা 4টা থাকে, যদি শর্করা যাতে বা মনোস্যাকারাইড যেখানে 4টা কার্বন পরমাণু রয়েছে সেটাকে আমরা কি বলবো? তাহলে 4টা থাকলে টেট্রা, তাহলে টেট্রোজ। 5টা থাকলে কি বলবো? পেন্টা, তার মানে কি? পেন্টোজ। 6টা থাকলে হেক্সোজ, 7টা থাকলে হেপ্টোজ, 8টা থাকলে অক্টোজ, ন্যানোজ, তারপরে ডেকোজ। 10 পর্যন্ত হবে। আমরা আগেই বলেছি কার্বন পরমাণু কত হবে? কার্বন পরমাণু হবে 3 থেকে 10, এটা মাথায় রাখতে হবে। তাহলে মনোস্যাকারাইডে কার্বন পরমাণু, মনোস্যাকারাইডে কার্বন চেইন থাকে একটা, কিন্তু কার্বন পরমাণু থাকে 3 থেকে 10টা। মনোস্যাকারাইডে কার্বন চেইন থাকে একটা, কিন্তু কার্বন পরমাণু থাকে 3 থেকে 10টা। তাহলে 3টা কার্বন পরমাণু দিয়ে যদি স্যাকারাইড হয় তাকে বলবো ট্রায়োজ, 4টা দিলে টেট্রোজ, 5টা দিয়ে হলে পেন্টোজ, 6টা দিয়ে হলে হেক্সোজ, তারপরে এভাবে যাবে কি? হেপ্টোজ, অক্টোজ, ন্যানোজ, ডেকোজ। ঠিক আছে? এই গেল আমাদের মনোস্যাকারাইডের নামগুলা। আমি শুরুতেই বলেছি যে আমাদেরকে কি করতে হবে স্টার্ট দিয়ে, সেটা হচ্ছে প্রত্যেকটা নাম প্লাস তার উদাহরণ। এটা হচ্ছে আমাদের স্টার্ট করা। নাম বলতে যেমন ট্রায়োজ, ট্রায়োজের উদাহরণ কি? যেমন 3-ফসফোগ্লিসারাইড যখন তৈরি হয়েছিল, আমরা 9-এ পড়েছিলাম তোমরা, তখন দেখবা যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এখানেও কয়টা কার্বন পরমাণু? 3টা। তাহলে ধরো না ট্রায়োজের একটা एग्जांपल ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ঠিক আছে? তো এইভাবে কি তোমাকে টেট্রোজ পড়তে হবে। টেট্রোজের एग्जांपल যেমন ইরাইথ্রোজ আছে। টেট্রোজের পর তোমাকে পড়তে হবে কি? পেন্টোজ পড়তে হবে। পেন্টোজের एग्जांपल যেমন রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, রাইবুলোজ। ঠিক আছে? এগুলো হচ্ছে পেন্টোজের উদাহরণ। পেন্টোজের উদাহরণটা আমি আরেকবার বলি, কারণ পেন্টোজের एग्जांपलটা খুবই গুরুত্বপূর্ণ। পেন্টোজের एग्जांपल কি কি বললাম? রাইবোজ সুগার। রাইবোজ সুগার কিসে লাগে? আরএনএ তৈরিতে লাগে। তারপরে বলেছি ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার কিসে লাগে? ডিএনএ তৈরিতে লাগে। তারপরে বলেছি রাইবুলোজ। এই রাইবুলোজ 1,5 বিসফসফেট, রাইবুলোজ 1,5 বিসফসফেট, এটা হচ্ছে আমরা জানি যে সালোক সংশ্লেষণ যখন আমরা করব, তখন দেখব যে সালোক সংশ্লেষণে আমরা অন্ধকার পর্যায়ে গিয়ে একটা পড়ব C3 চক্র, আর একটা পড়ব হচ্ছে C4 চক্র। তো C3 চক্র যেটাকে কেলভিন ও ব্যাসামের চক্র বলে, ওই চক্রের ক্ষেত্রে আমরা পড়তে গিয়ে দেখব যে কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহীতা হচ্ছে
রাইবোলোজ 1,5 বিসফসফেট। তোমরা ক্লাস 9-এ সম্ভবত এটা একটু শুনেছো বা পড়েছো যে রাইবোলোজ 1,5 বিসফসফেট। 9-এর বইগুলোতে থাকে রাইবোলোজ 1,5 ডাইফসফেট, আর ইন্টারে থাকবে রাইবোলোজ 1,5 বিসফসফেট। এতটুকুই পার্থক্য। তো এইটা এই রাইবোলোজ 1,5 বিসফসফেট এই জিনিসটা কি করে, এই C3 চক্রে প্রথম কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে। তাহলে আমরা পেন্টোজ সুগার দেখো পড়তে গেলাম। পেন্টোজ সুগার পড়তে গিয়ে আমরা 3টা পেন্টোজ সুগার বললাম আমি যে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো মনে রাখতে হবে। আরো কিছু থাকবে বইয়ে দেখাবে, আমি দাগাই দিব। তো যেটা সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া রাখতে হবে সেটা হচ্ছে কি রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার এন্ড রাইবোলোজ। ঠিক আছে, রাইবোজ সুগার কি জন্য প্রয়োজন? আরএনএ তৈরির জন্য। ডিঅক্সিরাইবোজ সুগার কেন প্রয়োজন? ডিএনএ তৈরির জন্য। রাইবোলোজ কেন প্রয়োজন? কারণ হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে গিয়ে প্রয়োজন। এই তো হইল অবস্থা। রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবোজ আর হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এই যে দুইটা সুগার, এটার একটা পার্থক্য থাকবে বই, এটা স্টার। ঠিক আছে, পার্থক্য পড়ার সময় আমি একটু হেল্প করি। যদি দেখবা বলা থাকবে পার্থক্যে যে যদি আমরা HCl যোগ করি রাইবোজ সুগারে এবং ডিঅক্সিরাইবোজ সুগার দুটাতে, যদি আমরা HCl যোগ করি তাহলে যেটা রাইবোজ সুগার সেটার ক্ষেত্রে তৈরি হবে হচ্ছে ফারফিউরাল অ্যাসিড, আর যেটা ডিঅক্সিরাইবোজ সুগার সেটার ক্ষেত্রে তৈরি হবে লেভুলিনিক অ্যাসিড। ঠিক আছে, লেভুলিনিক অ্যাসিড। তো এটা মনে রাখার একটা বুদ্ধি আছে। তোমরা মনে রাখবা, আমার এক ছাত্রীর নাম, ওর নাম হচ্ছে রাফা। ঠিক আছে, এখন কিন্তু ঢাকা মেডিকেল কলেজে পড়ে। তো রাফা মনে রাখবা। তাহলে রাতে রাইবোজ সুগার, ফাতে ফারফিউরাল অ্যাসিড। ঠিক আছে, রাতে রাইবোজ সুগার, ফাতে ফারফিউরাল অ্যাসিড। আর একটা কথা মনে রাখবা সেটা হচ্ছে ডিলে, ডিতে ডিঅক্সিরাইবোজ সুগার, লেতে লেভুলিনিক অ্যাসিড। তাহলে পার্থক্যটা বললাম স্টার, একটু ভালো করে পড়ো। দুইটা ইনফরমেশন আগে থেকে দিয়ে দিলাম, সেটা হচ্ছে যেটা রাইবোজ সুগার, আর একটা কি বললাম ডিঅক্সিরাইবোজ সুগার। তো আরেকটা জিনিস আমি একটু সহজ করে দিই, যেহেতু পার্থক্য করতে গিয়ে পাবা যে ডি মানে কিন্তু নাই, কি নাই, একটা অক্সিজেন নাই বা একটা অক্সিজেন কম থাকে কার চেয়ে? রাইবোজ সুগারের রাইবোজ সুগারের চেয়ে। যে একটা যখন আমি পেন্টোজ সুগার বলছি ধরো, তখন সেখানে কিন্তু কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে 5টা। তো এই 5 1 2 3 করে গুণে যখন 2 নাম্বার কার্বন পরমাণু যেটা আছে ওইটা ভালো করে লক্ষ্য করে দেখবা যে 2 নাম্বার কার্বনে যেটা রাইবোজ সুগার সেখানে থাকে হচ্ছে OH আছে, সেখানে OH আছে, মানে এই যে হাইড্রক্সিল মূলকটা আছে 2 নং কার্বনে রাইবোজ সুগারের ক্ষেত্রে। বাট যখন আমরা ডিঅক্সিরাইবোজ সুগার বলছি সেখানে এই OH থাকছে না, OH এর পরিবর্তে কি থাকছে? H থাকছে, শুধু হাইড্রোজেন পরমাণু থাকছে। তার মানে ডিঅক্সিরাইবোজ সুগারের ক্ষেত্রে কিন্তু দেখো একটা অক্সিজেন কমে যাচ্ছে, কারণ একই জায়গাতে যেখানে রাইবোজ সুগারে আছে হচ্ছে কি OH, মানে একটা অক্সিজেন এক্সট্রা আছে, ডিঅক্সিরাইবোজ সুগারের ক্ষেত্রে গিয়ে কিন্তু আর OH থাকছে না, শুধু কি থাকছে? H থাকছে। তাহলে এই কথাটা একটু মনে রাখতে হবে যে রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার পার্থক্য কিসে? 2 নং কার্বনে OH এর পরিবর্তে যদি হাইড্রোজেন পরমাণু শুধু থাকে, মানে শুধু H থাকে, তবে সেটা ডিঅক্সিরাইবোজ সুগার। আর যদি OH থাকে তাহলে সেটা রাইবোজ সুগার। তাহলে আমি কিন্তু অলরেডি তোমাদেরকে পার্থক্যটা পড়াই ফেলছি। আর একটা কি বললাম যে রাফা আর ডিলে দিয়ে একটা পয়েন্ট মনে রাখতে, সেটা হচ্ছে যে যদি আমরা রাইবোজ সুগার HCl যোগ করি তবে মনে রাখবো রাফা, রাতে রাইবোজ সুগার। ঠিক আছে, রাফা রাতে রাইবোজ সুগার আর ফাতে ফারফিউরাল অ্যাসিড। আর একটা কথা মনে রাখতে বলছি সেটা হচ্ছে ডিএ, ডিতে ডিঅক্সিরাইবোজ সুগার, লেতে লেভুলিনিক অ্যাসিড। এই তো এই দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এবং ব্যবহারও হচ্ছে তারা দুই জায়গায়। ডিএনএ তৈরিতে লাগছে ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএ তৈরিতে লাগছে হচ্ছে রাইবোজ সুগার। ঠিক আছে, এই হলো আমাদের পেন্টোজ সুগার রিলেটেড আমি কিছু কথাবার্তা বললাম। আচ্ছা, পেন্টোজ যাওয়ার পর আরো একটা যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেক্সোজ সুগার। মনে রাখতে হবে আমাদের মেইন মনোস্যাকারাইডের পড়া হচ্ছে পেন্টোজ সুগার এন্ড হেক্সোজ সুগার। পেন্টোজ আর হেক্সোজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাদের দেখবা বই যখন দাগাইটা থাকবে সেখানেও দেখবা এখান থেকে খুব বেশি দাগাইটা আছে। বাকি যেগুলো হেপ্টোজ, অক্টোজ, ন্যানোজ, ডেকোজ, এগুলোর এক্সাম্পল ছাড়া কিচ্ছু লাগবে না, একটা অক্ষরও লাগবে না। কিন্তু পেন্টোজ এবং হেক্সোজ এই দুটা উদাহরণ তো পারাই লাগবে, তার সাথে আরো কিছু আমাদেরকে পারতে হবে।
তো সেগুলো দাগাই দেওয়া হবে এবং আমি কিছু কথা বলেও দিব, সেগুলো খেয়াল করবা, তাইলে হবে ইনশাল্লাহ। কঠিন কিছু না। আমি আগেই বলে দিয়েছি মেডিকেল অ্যাডমিশনের জন্য যেভাবে আমি এটাকে পড়াই বা যেভাবে আমি এটা তোমাদেরকে পড়াবো, সেটা 2টা বা 3টা ক্লাসে হোক, টোটালটাই তোমরা যদি পুরাটা ভালো করে পড়তে পারো, আমার বিশ্বাস এখান থেকে বিগত বছরগুলোতে তোমাদের বড় ভাই আপুরা যেভাবে আউটপুট দিতে পারছে তোমরাও পারবা ইনশাল্লাহ। এবং ওদের কাছে ওই চ্যাপ্টারটা অ্যাডমিশনে গিয়ে অ্যাটলিস্ট আর কঠিন লাগে না। হ্যাঁ, আমি স্বীকার করছি ইন্টারের জন্য একটু হার্ডার, ঠিক আছে, অনেক চ্যাপ্টারে চাইতে এটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে। তবে অ্যাডমিশনে যদি বলি, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের জন্য, তাহলে আমি বলবো এটা অন্যতম একটা সহজতম চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এরপরে যে হেক্সোস সুগার বললাম, হেক্সোস সুগার যেমন গ্লুকোজ আছে, গ্যালাক্টোজ আছে, ম্যানোজ আছে, ঠিক আছে, তারপরে গ্যালাক্টোজ আছে বললাম। তো এগুলো হচ্ছে কি আমাদের কি হেক্সোস সুগার। ফ্রুক্টোজ আছে। তো হেক্সোস সুগারের ক্ষেত্রে আমরা পড়তে গিয়ে আমাদেরকে ভেতরে ডিটেলস কি পড়তে হবে, ডিটেলস পড়তে হবে গ্লুকোজ, গ্লুকোজের ভেতরে সব পড়তে হবে, গ্লুকোজের ব্যবহার করতে হবে, গ্লুকোজের ধর্ম পড়তে হবে। তারপরে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ গ্লুকোজের সম্বন্ধে একটা ডিফারেন্স করে দেওয়া আছে, সেটাও পড়তে হবে। আমরা দেখো শুরুতেই কিন্তু পড়ার সময় আমি তোমাদেরকে বলেছি যে কার্বোহাইড্রেট কিন্তু অ্যালডোজও হতে পারে, কিটোজও হতে পারে। অ্যালডোজ বা কিটোজের সাথে ওএইচ মূলক যুক্ত থাকবে, বাট তাদের অ্যালডোজ বা কিটোজ মূলক যুক্ত থাকতে হবে, এ কথা আমি আগেই বলে নিয়েছি। তো ফ্রুক্টোজ এটা একটা কিন্তু কিটোজ সুগার, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা একটু মনে রাখো। ফ্রুক্টোজকে ফ্রুট সুগার যদি বলা হয়, দেখো ফ্রুটের এফ নাও, তাহলে কি ফ্রুট সুগার, তার মানে কি বলে ফ্রুক্টোজ। তারপরে যদি বলে গ্রেপ সুগার, গ্রেপ সুগার আবার বললে মানে আঙ্গুরের শর্করা, গ্রেপ বানানে দেখো জি আছে, তাহলে এটা কি হবে গ্লুকোজ। তাহলে গ্রেপ সুগার বললে গ্লুকোজ, জি এর সাথে জি মিলে যাচ্ছে। ফ্রুট সুগার বললে দেখো ফ্রুটের সাথে এফ মিলাও কার সাথে, ফ্রুক্টোজের এফ মিলে যাচ্ছে। সুতরাং এই পড়াগুলো কিন্তু খুব একটা কঠিন না, ঠিক আছে। তোমরা যদি একটু চিন্তা করো আর কি পার্থক্য, গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজে হচ্ছে আমরা জানি যে এটা অ্যালডোজ সুগার, আর ফ্রুক্টোজ যেটা সেটা হচ্ছে কিটোজ সুগার। অ্যালডোজ সুগার কেন বলছো, কারণ এখানে সিএইচও মূলক আছে। কিটোজ সুগার কেন বলছো, কারণ এখানে সিও মূলক আছে। সহজ বিষয়। আচ্ছা, এখন আমাদের এখান থেকে যে জিনিসটা একটু খেয়াল করতে হবে যে এর বাইরে আমরা মনোস্যাকারাইড বলি, মনোস্যাকারাইড পড়ার সময় বা যখন আমরা ডাইস্যাকারাইড পড়ো, অলিগোস্যাকারাইড বলো, যেটাই পড়ি না কেন, আমরা 2টা কথা প্রায় শুনি, যেটা আমাদের হয়তো অ্যাডমিশনে আসবে না, অ্যাডমিশনের জন্য ভাবে সরাসরি আসবে না, বাট ইনডিরেক্টলি তোমাকে এগুলো বেসিক না থাকলে তুমি হয়তো কোনো প্রশ্ন ভুল করেই ফেলতে পারবে। তো অ্যাটলিস্ট যতটুকু না বললেই না, সেটুকু আমি তোমাদেরকে একটু খেয়াল করাচ্ছি, একটু ধৈর্য ধরে খেয়াল করো। এখান থেকে সরাসরি মেডিকেলের প্রশ্ন আসবে না, এটা আমি স্বীকার করছি, কিন্তু ইনডিরেক্টলি তুমি অনেক জায়গায় এটা থেকে হেল্প পাবা ইনশাল্লাহ। তো সেটা হচ্ছে যে যেমন আলফা বিটা গ্লুকোজ, তারপরে এল গ্লুকোজ, ডি গ্লুকোজ, ঠিক আছে। এই জিনিসগুলা আমরা কেমিস্ট্রিতেও হয়তো তোমরা পড়বা, এবং আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা যখন কেমিস্ট্রি ক্লাসগুলো করবো, মেডিকেল অ্যাডমিশনের কেমিস্ট্রি ফিজিক্সের যে ক্লাসগুলা, সরাসরি যে ক্লাসগুলো যখন আমরা করব, তখন দেখবো আমি তোমাদেরকে আবার পড়াচ্ছি এগুলা, ঠিক আছে, যে ডি এবং এল, ডি এবং এল। তাহলে এখানে যেটা আঁকায় রাখছে মানে লিখে রাখছে আগে থেকে, যাতে আমাদের সময় বাঁচে আর কি, এখানে একবার লিখে রাখছে ডি গ্লুকোজ আর এটা কি এল গ্লুকোজ। তো ডি অ্যাকচুয়ালি আগে নামের অর্থগুলো আমাদের খেয়াল করতে হবে, যে ডিটা আসছে ডেক্সট্রো রোটেটরি আর এলটা আসছে হচ্ছে লেভো রোটেটরি। একটা হচ্ছে লেভো আর একটা হচ্ছে ডেক্সট্রো। তাহলে একটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি আর একটা হচ্ছে লেভো রোটেটরি। তাহলে ডি দেখো তুমি খেয়াল করো, ডি ডান, ঠিক আছে, ডি ডান মানে কি, আর লেভো দেখো এল লেফট, তাহলে কি হবে বাম। আচ্ছা, তো শুরুতেই আমরা শিখে রাখি এ এবং এ মানে ডি গ্লুকোজ এল গ্লুকোজ পরস্পর হচ্ছে আলোক সক্রিয় সমাণু, ঠিক আছে। ডি গ্লুকোজ এল গ্লুকোজ পরস্পর হচ্ছে আলোক সক্রিয় সমাণু। আলোক সক্রিয় সমাণু অনেকে হয়তো পড়ে ফেলেছো, যারা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জৈব রসায়ন, যেটা কি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার যারা অলরেডি পড়ায় স্টার্ট করেছো, তারা অবশ্যই আলোক সক্রিয়তা পড়বা, ঠিক আছে। তো আলোক সক্রিয় সমাণু, আলোক সক্রিয় সমাণু আমরা প্রকাশ করি কিভাবে, যে ডি এল, ঠিক আছে। এই ডি এর ক্ষেত্রে আমরা যৌগ যখন লিখি তখন প্লাস চিহ্ন ব্যবহার করি, এল এর ক্ষেত্রে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করি, ঠিক আছে। তো যাই হোক, এত কিছু আমাদের বায়োলজি এখানে লাগবে না, প্লাস মাইনাস এত কিছু না, তোমার কেমিস্ট্রিতে লাগবে।
বাট এখানে আমাদের একটা জ্ঞান থাকা লাগবে যে ডি গ্লুকোজ কেন বলছো, এল গ্লুকোজ কেন বলছো। তো এটা দেখো একটা হেক্সোজ সুগার আমরা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। এটা হচ্ছে এ ফিগার, ধরো এটা ডি ফিগার, তোমাদের বই থেকেই নেওয়া, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নাই, এটা তোমাদের প্রত্যেকের বইয়ে আছে, সব রাইটারের বইয়ে আছে। এ নাম্বারটা ডি গ্লুকোজ, বি নাম্বারটা এল গ্লুকোজ। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কি, আমরা দুইটাকে কেন একটাকে ডি গ্লুকোজ বলছি, একটাকে এল গ্লুকোজ বলছি। তো ডি মানে শিখলাম যে ডেক্সট্রোরোটেটরি অর্থাৎ ডান আবর্তী বা দক্ষিণ আবর্তী, একই কথা। আর এল বলতে লেভোরোটেটরি বা বাম আবর্তী। তাহলে এটা ডান আবর্তী, এটা কি বাম আবর্তী। অর্থাৎ এখানে একতলীয় আলোকে ডি যেটা সে কি করতে পারে, ডেক্সট্রোরোটেট করতে পারে অর্থাৎ ডান আবর্তী করতে পারে। আর লেভো যেটা সেটা কি করতে পারে, বাম আবর্তী করতে পারে। এটা হচ্ছে আসল কথা। তো আমরা এটা দেখে কিভাবে চিনব, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 3 4 5 6, তাহলে 6টা কার্বন বিশিষ্ট, তার মানে এটা হেক্সোজ সুগার অর্থাৎ এটা একটা গ্লুকোজ, হেক্সোজের মধ্যে এটা একটা গ্লুকোজ, এবং গ্লুকোজ দেখো অ্যালডোজ, তার এই যে কার্যকরী মূলক, ঠিক আছে। এবং এ পারে দেখো বি, এটাও দেখো কার্যকরী মূলক হচ্ছে কি অ্যালডিহাইড মূলক, সুতরাং এটাও একটা অ্যালডোজ সুগার এবং এটাও অ্যাকচুয়ালি কি গ্লুকোজই। আচ্ছা, এটাও গ্লুকোজ কিন্তু এটাকে আমরা কি বলছি এল, এটাও গ্লুকোজ কিন্তু এটাকে আমরা কি বলছি ডি। তো কেন বলছি, তার কারণ দেখো এই যে এই জায়গাটা 5 নাম্বার কার্বন, এটাই হচ্ছে কারণ যে এর ক্ষেত্রে 5 নাম্বার কার্বনে এই যে OH যে মূলকটা দেখো এটা ডান সাইডে আছে, এটা হচ্ছে রাইট সাইডে, ঠিক আছে, ডান সাইডে আছে। আর এর ক্ষেত্রে বাম সাইডে আছে, এটাই পার্থক্য। OH টা এটা আছে ডান সাইডে, এটা আছে বাম সাইডে। তাহলে এখান থেকে আমাদের যদি কোনোদিন নৈমিত্তিক আসেও দুইটা কথা লাগবে, কত নম্বর কার্বনে, 5 নম্বর কার্বনে। 5 নম্বর কার্বনে OH ডান পাশে থাকা মানে ডান আবর্তী, 5 নম্বর কার্বনে OH বাম পাশে থাকা মানে বাম আবর্তী। শুরু থেকে যা যা কথা বলেছি তুমি যদি সব ভুলে যাও, অ্যাডমিশনের জন্য খালি দুইটা কথা মনে রাখো, ডান আবর্তী হচ্ছে 5 নম্বর কার্বনে, ডান আবর্তী হচ্ছে 5 নম্বর কার্বনে OH ডান দিকে, বাম আবর্তী হচ্ছে 5 নম্বর কার্বনে OH হচ্ছে বাম দিকে। জাস্ট এতটুকু কথা, আর কিছু পারার প্রয়োজনও নাই, ঠিক আছে। অ্যাডমিশনের জন্য আমাদের এতটুকুই কথা খালি। তাহলে একটা ডেক্সট্রোরোটেটরি বা ডান আবর্তী বা দক্ষিণ আবর্তী, আর একটা লেভোরোটেটরি বা বাম আবর্তী। উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র ডি গ্লুকোজ থাকে, এটা একটা আসার মতো প্রশ্ন, যে শুধুমাত্র প্ল্যান্টস বা উদ্ভিদের ক্ষেত্রে ডি গ্লুকোজ থাকে। তার মানে এল গ্লুকোজ উদ্ভিদ, মানে এল গ্লুকোজটা শুধু কার ক্ষেত্রে থাকবে, প্রাণীর ক্ষেত্রে থাকবে। প্রাণীর ক্ষেত্রে ডি গ্লুকোজও থাকবে, এল গ্লুকোজও থাকবে। প্রাণীর ক্ষেত্রে ডি গ্লুকোজও থাকবে, এল গ্লুকোজও থাকবে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র ডি গ্লুকোজ থাকবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি একটু টাইম নিয়ে বললাম, কারণ অনেকেই, আমারই অনেক স্টুডেন্ট, অনেকেই এটা তোমরা পারো কম, ঠিক আছে, এটা নিয়ে পরে প্রশ্ন করো আমাকে, তো এই জন্য আমি ইচ্ছা করে এখানে একটু টাইম দিলাম, ঠিক আছে। তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে সরাসরি ফোনে জিজ্ঞাসা করে নিও, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো এখানে এই অবস্থা থাকতে থাকতে আমরা আরেকটা জিনিস আমরা ফেস করি, সেটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তোমরা আলফা বিটা সম্বন্ধে কেমিস্ট্রিতে অলরেডি হয়তো পড়ে নিয়েছো, যে কার্যকরী মূলকের যে ফার্স্ট কার্বন সেটাকে আমরা কি বলছি, আলফা কার্বন, আর সেকেন্ড কার্বনটাকে আমরা কি বলছি, বিটা কার্বন, থার্ডটাকে বলছি গামা কার্বন। এইভাবে করেই আমরা শিখেছি। তো মোট কথা, একটা যৌগে একটা কার্বন পরমাণুর আলফা পজিশন রয়েছে, বিটা পজিশন রয়েছে। তো এখানে খেয়াল করো, যখন আমরা আলফা আর বিটার কথা বলবো তখন আমাদের গ্লুকোজটাকে চিন্তা করতে হবে গ্লুকোজের রিং স্ট্রাকচার। এটা কিন্তু রিং স্ট্রাকচার না, এটা চেন, দেখো এটা একটা মুক্ত চেন, এটা একটা কি মুক্ত চেন। বাট যখন আমরা আলফা বিটা চিন্তা করব তখন রিং স্ট্রাকচার চিন্তা করতে হবে। রিং মানে কি, একটা রিং তো বোঝায় সার্কেল। তো রিং তৈরি করতে গেলে কি হবে, এই যে 1 নম্বর কার্বন নিচ্ছ, এই 1 নম্বর কার্বন এসে কানেক্ট হবে কার সাথে, 5 নম্বর কার্বনের সাথে। আমি এই পাশটা একটু মিশাই। 1 নম্বর কার্বন এসে যুক্ত হবে কার সাথে, 5 নম্বর কার্বনের সাথে, নট 6 নম্বরের সাথে না, 5 নম্বরের সাথে। তো এখান থেকে বোঝার মতো করে আমি বলি, সেটা হচ্ছে 1 নম্বর কার্বন যখন 5 নম্বর কার্বনের কাছাকাছি চলে আসে তখন তাদের মধ্যে বলছে অক্সিজেন সেতু তৈরি হয়। এই কথাটা মনে রাখুন, তাদের মধ্যে অক্সিজেন সেতু তৈরি হয়। অর্থাৎ
অক্সিজেন সেতুর কথার অর্থ হচ্ছে যে এখানে ধরো কার্বন, এখানে অক্সিজেন, এখানে কার্বন, এরকম তৈরি হয়। এটা ধরো 1 নম্বর কার্বন, এটা হচ্ছে কি 5 নম্বর কার্বন। আমি আবার রিপিট করছি যে যখন আমরা বলছি যে রিং স্ট্রাকচার ফর্ম করছে গ্লুকোজ, তখন কি হচ্ছে যে 1 নম্বর কার্বনটা 5 নম্বর কার্বনের কাছাকাছি চলে আসছে, এদের মধ্যে একটা সেতু তৈরি হচ্ছে, সেতু বন্ধন তৈরি হচ্ছে কি দিয়ে? অক্সিজেন দিয়ে। এই যে এভাবে। এরপরে যে ঘটনাটা ঘটছে, এই যে 1 নম্বর কার্বন যেটা, সেখানে একটা OH মূলকের সৃষ্টি হচ্ছে, হাইড্রোক্সিল মূলক বা OH মূলক। খালি দেখো বারবার ঘুরে ফিরে কিন্তু OH এর কথা আসছে, বারবার ঘুরে ফিরে কেন OH আসছে। আমরা যখন ডিঅক্সিরাইবোজ করলাম তখন এই OH এর নিয়ে ঝামেলা, যখন আমরা ডিএল করলাম তখনও এই OH নেই কার্বন। তো এখানেও তাই। তো 1 নং কার্বনে যে OH-টা যুক্ত হলো, এই OH-টা যদি আলফা পজিশনে যুক্ত হয় তবে সেটাকে আমরা বলবো আলফা গ্লুকোজ। যদি সেটা বিটা পজিশনে যুক্ত হয় তবে সেটাকে আমরা বলবো বিটা গ্লুকোজ। এই তো, যদিও এটা খুবই কেমিস্ট্রির পড়া, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পড়া, তারপরেও অনেকে এই জায়গাতে বোঝার ঘাটতি থাকে, এই জন্য আমি কিছুটা আলোচনা করে দিলাম। যদি বলো এই ডিসকাশন থেকে ভাই আমাকে অ্যাডমিশনের জন্য মাথায় কতটুকু রাখতে হবে, মাথায় রাখতে হবে তোমাকে যে অক্সিজেন সেতু তৈরি হলো কত কত কার্বনের মধ্যে, 1 এর সাথে 5, এটা একটা কথা। আর আগের যেটা সেটা কি, মানে ডিআরএল এর ক্ষেত্রে মনে রাখতে হবে ডি গ্লুকোজ শুধুমাত্র উদ্ভিদে, মানে উদ্ভিদের শুধুমাত্র ডি গ্লুকোজ, প্রাণীতে ডিও থাকে, এলও থাকে। এই দুইটা কথা আমাদের মনে রাখতে হবে। আর একটু যদি বেশি মনে রাখতে চাও তাহলে হচ্ছে যে ডি কেন বলছে, কারণ ডান সাইডে OH আছে 5 নম্বর কার্বনে, এল কেন বলছে, বাম সাইডে OH আছে 5 নম্বর কার্বনে। জাস্ট এনাফ। এইটুকু। এখন আমরা দেখো আমাদের মনোস্যাকারাইড নিয়ে আমরা অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলাম। মনোস্যাকারাইড থেকে এর ভেতরে আমাদের, আমি যদি বলি যে আমি ডিসকাশন করি নাই, বাট আমাকে যখন বই জায়গায় দেবো এর মধ্যে থেকে পড়তে হবে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্ব দিয়ে, তাহলে আবারও বলছি রাইবোজ সুগার খুব ভালো করে পড়বা, ডিঅক্সিরাইবোজ সুগার খুব ভালো করে পড়বা, গ্লুকোজ খুবই ভালো করে পড়তে হবে। গ্লুকোজ থেকে অলরেডি মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছেও, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে তো আসে, ঠিক আছে। তাহলে রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার আর গ্লুকোজ, তাহলে মনোস্যাকারাইডের মধ্যে 3টা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এখন আসো ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড কি হবে? ডাই মানে আমরা জানি হচ্ছে, ডাই মানে 2, আর স্যাকারাইড মানে তো বুঝলাই শর্করা। ডাই মানে 2, স্যাকারাইড মানে শর্করা। অর্থাৎ যাদেরকে আত্ম বিশ্লেষণ করলে আমরা 2টা কি পাবো, মনোস্যাকারাইড পাবো। বা অনুরূপভাবে উল্টো করেও কথাটা বলা যেতে পারে যে 2টা মনোস্যাকারাইড যখন পরস্পর গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে, এই যে নাম বললাম কি, গ্লাইকোসাইটিক বন্ধন। এই গ্লাইকোসাইটিক বন্ধন কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। তাহলে একটা মনোস্যাকারাইড বা একটা শর্করা অণু আর একটা শর্করার সাথে যুক্ত হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন দিয়ে। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বইয়ে দাগানো থাকবে, আমি 2বার 3বার বলেও দিলাম, এটা অলরেডি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। তাহলে শর্করা যদি আমরা বলি যে শর্করার যে অণুগুলা, ঠিক আছে, এরা পরস্পর যুক্ত থাকছে কি দিয়ে, গ্লাইকোসাইটিক বন্ধন দিয়ে। আচ্ছা, এখানে আবার ফিরে আসি যে একটা ডাইস্যাকারাইড, যাদেরকে আদ্র বিশ্লেষণ করলে আমরা 2 অণু মনোস্যাকারাইড পাই তাদেরকে বলা হয় ডাইস্যাকারাইড। অথবা 2টা মনোস্যাকারাইড পরস্পর গ্লাইকোসাইটিক বন্ধন দিয়ে যুক্ত হয়ে যা তৈরি করে তার নাম হচ্ছে ডাইস্যাকারাইড। ঠিক আছে, কয়েকটা एग्जांपल আমরা একটু খেয়াল করি তাহলে ইজি হবে। যেমন ডাইস্যাকারাইডের মধ্যে আছে আমাদের সুক্রোজ। আমরা জানি সুক্রোজের ভেতরে পড়তে হবে স্টার। সুক্রোজের ভেতরে যা যা আছে যেগুলো আমি দাগাই দেবো বইয়ে সম্পূর্ণই পড়তে হবে, এটা স্টার। তো সুক্রোজ কি? সুক্রোজ একটা ডাইস্যাকারাইড যাকে সুক্রেজ নামক এনজাইম ভাঙতে পারে আমরা জানি, এবং ভেঙে কি করবে আমরা জানি, গ্লুকোজ হবে, ঠিক আছে, প্লাস ফ্রুক্টোজ হবে, গ্লুকোজ হবে প্লাস ফ্রুক্টোজ হবে। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা ডাইস্যাকারাইড। কেন? এটা 2টা মনোস্যাকারাইড দিয়ে তৈরি। আচ্ছা, তারপরে মনে রাখো ম্যালটোজ খুব গুরুত্বপূর্ণ একটা ডাইস্যাকারাইড। এই ম্যালটোজ ভেঙে 2 অণু
আলফা ডি গ্লুকোজ তৈরি হবে, 2 অণু। ঠিক আছে, 2 অণু আলফা ডি গ্লুকোজ। আলফা কি ডি কি সব কিন্তু বলেছে। তাহলে বলতে পারো ভাই উপরের গুলো কি? উপরের গুলো আলফা ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ তো হবেই, উদ্ভিদ মানে ডি গ্লুকোজ। আমি আগেই বলেছি উদ্ভিদে ডি গ্লুকোজ ছাড়া কোনো গ্লুকোজ নাই। তাহলে এই উপরেটাও কি আলফা ডি গ্লুকোজ, এটাও কি হবে ফ্রুক্টোজ হবে, এটাও কি হবে আলফা ডি হবে। তাহলে আমাদের এই কথাটা ক্লিয়ারলি মনে রাখতে হবে যে উদ্ভিদের ক্ষেত্রে ডি ব্যতীত অন্য কিছু হবে না। হ্যাঁ, আলফা বিটা হতে পারে, ডি ব্যতীত অন্য কিছু হবে না, কিন্তু আলফা বিটা হতে পারে। সেটার প্রমাণ এখনই দেখব। মনে রাখো সেলুবায়োজ, এটা হচ্ছে 2 অণু বিটা ডি গ্লুকোজ, 2 অণু। ঠিক আছে, বিটা ডি গ্লুকোজ, এটা সমান সমান দিচ্ছে মানে যে গ্লুকোজ। আরেকটা গুরুত্বপূর্ণ খুব আসে, সেটা মনে রাখা হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ ল্যাকটোজ হচ্ছে এটাও একটা ডাইস্যাকারাইড, যাকে ভাঙলে আমরা পাবো 2 অণু না, এটা ভাঙলে পাবো হচ্ছে আমরা গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে আমি আবার বলি প্রথম থেকে, সুক্রোজ এটা ভেঙে পাবো গ্লুকোজ ফ্রুক্টোজ, ম্যালটোজ বা মল্টোজ একই কথা, পাবো হচ্ছে 2 অণু আলফা ডি গ্লুকোজ। তারপরে যেটা সেলুবায়োজ ভেঙে পাবো 2 অণু বিটা ডি গ্লুকোজ। তারপরে যেটা ল্যাকটোজ, এই ল্যাকটোজ ভেঙে পাবো আমরা 1 অণু গ্লুকোজ 1 অণু গ্যালাক্টোজ। এই হলো অবস্থা। ঠিক আছে, এদের মধ্যে আমাদের ভেতরে পড়তে হবে অ্যাডমিশন টেস্টের জন্য খুব ভালো করে, সুক্রোজের ভেতরে খুবই ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখন দেখো অনুরূপভাবে আমরা ডাইস্যাকারাইড করলাম, ডাইস্যাকারাইডের পর কি আছে অলিগোস্যাকারাইড। অলিগো কথাটার অর্থই হচ্ছে কিছু সংখ্যক, তার মানে কিছু সংখ্যক শর্করা নিয়ে গঠিত যারা, তাদেরকে আমরা বলছি কি অলিগোস্যাকারাইড। তাহলে কিছুটা অবশ্যই কত হতে হবে? অবশ্যই 2 এর চেয়ে বেশি হতে হবে। তার মানে অলিগোস্যাকারাইড যদি আমরা পড়তে চাই, অলিগোস্যাকারাইড যদি আমরা পড়তে চাই, অলিগো মানে আমরা কি বললাম কিছু সংখ্যক। তাহলে সেই কিছু সংখ্যক কত? 3 থেকে 10টি মনোস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইড গঠিত হয়েছে 3 থেকে 10টি মনোস্যাকারাইড নিয়ে। অলিগোস্যাকারাইড তৈরি হয়েছে 3 থেকে 10টি মনোস্যাকারাইড নিয়ে। আর এই যে মনোস্যাকারাইড, এই একটা মনোস্যাকারাইড তৈরি হয়েছে 3 থেকে 10টি কার্বন পরমাণু দিয়ে। তাহলে 2 কথাটা এক জায়গায় লিখে দিলাম, কারণ অনেকে এটাকে ভুলাও। ঠিক আছে, এখানে 3 থেকে 10টি কার্বন পরমাণু, এটা কার্বন পরমাণু। একটা মনোস্যাকারাইড তৈরি করতে 3 থেকে 10টি কার্বন পরমাণু লাগে, আর একটা অলিগোস্যাকারাইড তৈরি করতে 3 থেকে 10টা মনোস্যাকারাইড লাগে। তাহলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হয়ে যে শর্করাটা তৈরি করে তাকে বলা হয় অলিগোস্যাকারাইড। যদি 3টা মনোস্যাকারাইড মিলে তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো ট্রাইস্যাকারাইড, 4টা হলে বলবো টেট্রাস্যাকারাইড। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট কি করব আমরা নাম আর উদাহরণ করব। ঠিক আছে, এখান থেকে জাস্ট তাহলে আমরা কি নাম আর তাদের एग्जांपल করব, তাছাড়া কোনো কিছু লাগবে না। গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে, যেটা কনফিউশন হয় অনেকে, যে মনোস্যাকারাইডে কিন্তু একটা মনোস্যাকারাইড তৈরি করতে আমরা জানি যে একটা কার্বন চেনে 3 থেকে 10টা কার্বন পরমাণু থাকে, আর একটা অলিগোস্যাকারাইড তৈরি করতে 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকে, 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকে। এই তো এরপরে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যেটা থাকবে সেটা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড হতে গেলে অবশ্যই তাকে 10 এর ঊর্ধ্বে হইতে হবে। তাহলে যে সকল স্যাকারাইড অণুকে বা শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে আমরা 10 এর অধিক কি পাবো? মনোস্যাকারাইড পাবো। যাদেরকে আদ্র বিশ্লেষণ করলে আমরা 10 এর অধিক মনোস্যাকারাইড পাবো তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি হচ্ছে পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইডের एग्जांपल কি হবে? পলিস্যাকারাইডের एग्जांपल কি হবে?
পলিস্যাকারাইডের এক্সাম্পল যেমন সেলুলোজ, যেটা উদ্ভিদের আমরা কি জানি যে গাঠনিক উপাদান। সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদানই হচ্ছে কি সেলুলোজ, সুতরাং এটা উদ্ভিদের গঠনে অবশ্যই ভূমিকা রাখবে, এটা স্বাভাবিক। তারপর হচ্ছে স্টার্চ বা শ্বেতসার, এটা হচ্ছে উদ্ভিদের কি আমরা জানি সঞ্চয়ী উপাদান। এছাড়াও কি আছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হচ্ছে প্রাণীদেহে সঞ্চিত খাবার, আমরা পড়েছি প্রাণীদেহে সঞ্চিত খাবার গ্লাইকোজেন, আর উদ্ভিদ দেহে সঞ্চিত খাবার হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। আচ্ছা, লাস্ট যে কথাটা আমরা পড়েছি সেটা হচ্ছে আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে ইনুলিন। ঠিক আছে, ইনুলিনের কথাটা মনে রাখবে, নট ইনসুলিন। ঠিক আছে, ইনুলিন। আচ্ছা, এখন পলিস্যাকারাইড থেকেও ভেতরে যা কিছু আছে এখানে ওইভাবে বোঝার মতো কিছু নাই। তোমাদের ইন্টারমিডিয়েটের মতো করে পড়তে গেলে তোমাদেরকে কি করতে হয়, বিভিন্ন ফিগারগুলো দেখতে হয়, বাট আমাদের অ্যাডমিশনে ওই ফিগারগুলো প্রয়োজন নাই। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তিনটাই, অর্থাৎ স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, তিনটারই আমাদের কি পড়তে হবে, ধর্ম পড়তে হবে, বৈশিষ্ট্য পড়তে হবে, ব্যবহার করতে হবে। ফার্স্ট এইটুকু, যতটুকু পড়তে হবে তোমাদের বইয়ে আমি দাগাই দেব, দাগার অংশটুকুটা খেয়াল করলেই হবে ইনশাআল্লাহ। এখন তাহলে আমি আবারও একবার বলে নিই, যতটুকু আমি পড়ালাম, আমি নতুন একটা পড়া ধরার আগে যতটুকু আমি পড়ালাম, এখান থেকে অ্যাডমিশন টেস্টের জন্য, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কোনগুলো স্টার পড়া। ফার্স্টে বলেছি মনোস্যাকারাইড থেকে হচ্ছে গ্লুকোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। তারপরে ডাইস্যাকারাইড থেকে বলেছি সুক্রোজ। অলিগোস্যাকারাইডে কোনো স্টার পড়া নাই। পলিস্যাকারাইডে বলেছি তিনটা, একটা হচ্ছে সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, তিনটারই যা কিছু আমি দাগাই দিব খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে আসো একটা স্টার পড়া, যেটা আমাদের বুঝে পড়া মনে রাখতে পারবো। পলিস্যাকারাইডের যেগুলো দাগাই দিছি ওগুলো বুঝে মনে রাখার কিছু নাই, এজন্য ওইটাতে আর আমি টাইম নষ্ট করব না। বাট এখন যেটা বলবো এটা তোমরা বুঝে আউটপুট দিতে পারবা, সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য আজকে আমরা যা যা বললাম এই পড়াগুলোর মধ্যে তোমরা যদি বলো যে ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, এই এখন লাস্ট 5 মিনিটে যেটুকু বলবো সেটা হচ্ছে রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার। তো বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা টোটাল সুগারটাকে ভাগ করছি হচ্ছে রিডিউসিং সুগার আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার, যেটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ। নিচের কোনটি বিজারক চিনি, নিচের কোনটি অবিজারক চিনি, ঠিক আছে, নিচের কোনটি রিডিউসিং সুগার, নিচের কোনটি নন রিডিউসিং সুগার, গ্লুকোজ কি ধরনের সুগার, এরকম টাইপের প্রশ্ন আসবে। তাহলে এখন দেখো, এটা মনে রাখার জন্য আমাদেরকে একটা কথা খালি মনে রাখতে হবে, সেটা লিখবা, যেটা আমি এখন লিখে দেবো, যে সকল মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইড রিডিউসিং সুগার, রিডিউসিং সুগার বলতে কি, বিজারক শর্করা। আচ্ছা, রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ, ঠিক আছে, এক্সেপ্ট এই যে সুক্রোজ। তো সুক্রোজ যেটা, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, তাহলে ডাইস্যাকারাইড হওয়া মানে সেটা রিডিউসিং সুগার হওয়া উচিত ছিল, কিন্তু সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার। তাহলে সকল মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড একটা রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ। তো কেন সুক্রোজ মানে একাই খালি বিট্রায়ালটা করে ফেললো, সে কেন রিডিউসিং সুগার হলো না? আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে মনোস্যাকারাইড বলছি, ডাইস্যাকারাইড বলছি, তার আগে আমাদের খেয়াল রাখতে হবে তাহলে যে রিডিউসিং সুগার কেন বলছি, বিজারক চিনি কেন বলছি, নন রিডিউসিং সুগার কেন বলছি। যদি ন্যূনতম একটা মুক্ত অ্যালডোজমূলক বা কিটোজমূলক থেকে থাকে, তবে সেই শর্করাকে আমরা বলবো রিডিউসিং সুগার। আমি আবারও বলছি, তোমাদের বইয়েও থাকবে, কথাটাকে আমি একটু সহজ করে বলছি, যে যদি কোনো শর্করাতে মুক্ত অ্যালডোজমূলক, কি বললাম, মুক্ত এই যে অ্যালডোজমূলক বা কিটোজমূলক থাকে, মুক্ত অ্যালডোজমূলক বা কিটোজমূলক থাকে ন্যূনতম একটা, তবে সেটাকে আমরা কি বলবো, রিডিউসিং সুগার বলবো। তাহলে
এটার উত্তর হচ্ছে সুক্রোজ কেন নন রিডিউসিং সুগার, তার মানে কি এখানে মুক্ত অ্যালডোজ বা কিটোজ গুলো নেই। এখানে অ্যালডোজ কিটোজ গুলোকে আমরা পাচ্ছি, এখানে অ্যালডোজ গুলোকে পাচ্ছি, কিটোজ গুলোকে পাচ্ছি, কিন্তু কি না, মুক্ত না। কেন দেখো, এই যে সুক্রোজ, এই সুক্রোজ ভাঙলে আমরা কি পাই, এক পাই হচ্ছে ফ্রুক্টোজ আর একটা হলো গ্লুকোজ। এই যে গ্লুকোজ যেটা, এটা কিন্তু অ্যালডোজ, গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার, আর ফ্রুক্টোজটা কিন্তু হচ্ছে কিটোজ সুগার, আমরা আগেই শিখেছি। তাহলে দেখো সুক্রোজের মধ্যে একটা অ্যালডোজ মূলক রয়েছে, কিটোজ মূলক রয়েছে, একটা অ্যালডোজও রয়েছে, কিটোজও রয়েছে, কিন্তু এরা মুক্ত না। কারণ মুক্ত হলে এরা কি হয়ে যেত, রিডিউসিং সুগার হয়ে যেত। তাহলে আমি আবারও বলছি যে যে সকল শর্করাতে ন্যূনতম একটি অ্যালডোজ বা কিটোজ মূলক রয়েছে যা মুক্ত, যে সকল শর্করাতে ন্যূনতম একটি মুক্ত অ্যালডোজ বা কিটোজ মূলক রয়েছে তারা হচ্ছে রিডিউসিং সুগার। ঠিক আছে, এরা বেনেডিক্ট টেস্ট এবং ফেলিং দ্রবণ পরীক্ষা পজিটিভ রেজাল্ট দেবে। অর্থাৎ বেনেডিক্ট টেস্ট আর একটা কি বললাম, ফেলিং দ্রবণ পরীক্ষা। বেনেডিক্ট টেস্ট আর একটা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা এরা দেয়। আবারও বলছি, বেনেডিক্ট টেস্ট আর একটা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা এরা প্রদর্শন করে বা দেয়। ঠিক আছে, তাহলে কারা দেয়, রিডিউসিং সুগাররা দেয়। আর নন রিডিউসিং সুগার যারা, তারা কি, তাদের যেহেতু মুক্ত অ্যালডোজ বা কিটোজ মূলক থাকে না, সুতরাং তারা নন রিডিউসিং সুগার, তারা ওই দুই পরীক্ষা দেয় না। তারা কারা, তারা হচ্ছে অবশ্যই মনোস্যাকারাইড বাদে, ডাইস্যাকারাইড বাদে। ডাইস্যাকারাইডের মধ্যে আবার একজনকে নিয়ে নিয়েছে, সেটাকে সুক্রোজ। আরো একজনকে হাসান স্যারের বইয়ে বলা আছে, সেটা হচ্ছে মল্টোজ বা ম্যালটোজ। এখানে এই ম্যালটোজকে বলা হচ্ছে আংশিক রিডিউসিং। এটা একটু আলাদাভাবে মনে রাখবা, রিডিউসিং। এই ম্যালটোজকে বলছি আমরা আংশিক রিডিউসিং। তাহলে আমি পুরো টুকুটা আরেকবার বলছি, যে সকল মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর রিডিউসিং সুগারস except sucrose. Sucrose is non-reducing sugar, and also maltose or maltose. Maltose হচ্ছে partial reducing or আংশিক reducing sugar। এই তো, তাহলে আমি আশা করি যে পরীক্ষায় যদি রিডিউসিং সুগার কোনটি, নন রিডিউসিং সুগার কোনটি, রিডিউসিং সুগার কাকে বলে, নন রিডিউসিং সুগার কাকে বলে, রিডিউসিং সুগার কোন পরীক্ষা দেয় বা নন রিডিউসিং সুগার গুলো কোন পরীক্ষা দেয় না, বেনেডিক্ট টেস্টের কথা বলা আছে আর একটা ফেলিং দ্রবণের কথা বলা আছে। ঠিক আছে, তো এইটুকুটা আশা করা যায় যে তোমরা পারবা। লাস্ট আর একটা শর্করা রিলেটেড কথা ছিল, সেটা হচ্ছে টেস্ট বা স্বাদের উপর ভিত্তি করে সুগারকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। যাদের টেস্ট আছে তারা হচ্ছে সুগার, আর যাদের টেস্টলেস অর্থাৎ টেস্ট থাকে না তারা হচ্ছে নন সুগার। এই তো, তো বাকি যা কিছু আমি লাগবে তোমাদের বইয়ে দাগানো থাকবে, আমি দাগাই দিব আজকের মধ্যে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব ছবিটা তোমাদেরকে আপলোড দিয়ে দেওয়ার। আর তোমাদের চ্যাপ্টারটা আমি যেভাবে শর্করাটা পড়ালাম, তোমরা একটু কাইন্ডলি এই 1 ঘন্টার ক্লাসে আমি মুখে যে কথাগুলো বলেছি এগুলো একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো। কারণ অনেক কিছু পড়ার পর শেষে গিয়ে যেটা দেখা যায় যে যা আমি ক্লাসে মুখে বলছি সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসছে, কিন্তু অনেক কিছু পড়ার কারণে হয়তোবা এইটুকু যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি যেগুলো মুখে বলছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্যই বলছি।